আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো সবাই, গত পর্বে আমরা 64 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত করিয়েছি। আজকে আমরা 65 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। এটা হচ্ছে অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে? এগুলো আমরা আজকে সমাধান করব, খেয়াল করি। এবং সেই সাথে সাথে বলতে চাই, দেখো আমাদের কিছু কিছু সময় হয় 2 লিখতে যে 3 লিখে ফেলি, বা এরকম একটু ছোটখাটো মিস্টেক হয়। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকটা কমেন্ট বক্স অবশ্যই তোমরা চেক করে নিবা, ঠিক আছে? তাহলে তোমরা যে কারেকশন সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে, ঠিক আছে, যে ছোটখাটো যে ভুলগুলো থেকে থাকে। এখন দেখো, গত পর্বগুলো যারা দেখোনি অবশ্যই দেখে ফেলবা। আজকে আমরা অনুশীলনের খেয়াল করি, এক দাগ থেকে শুরু করবো। এখানে বলা হয়েছে নিজে করি, কি বলা হয়েছে? নিজে করি। এখন দেখো, সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আমরা জানি যে আগামী 12 তারিখ হচ্ছে আমাদের নির্বাচন। সুতরাং 12 তারিখ নির্বাচন উপলক্ষে আমাদের 11, 12, 13 এই 3টা দিন এবং 14 তারিখ এই 4টা দিন মোট আমাদের ক্লাসের কার্যক্রম সকল কিছু স্থগিত করা হবে, কারণ নির্বাচনের সময় এইগুলো কাজ করা আসলে সম্ভব নয়। এখন খেয়াল করে দেখো, বলা হয়েছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে, খুব মনোযোগ সহকারে খেয়াল করি, 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগে আমাকে বের করতে হবে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আছে দেখো, এখানে খেয়াল করি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 10,000। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে খেয়াল করি, আমাদের 100 হবে। কত হবে? 100 হবে। ভাগ করলে কত হবে? 100। তার মানে এখানে 100 কোথায় আছে? গ নম্বরে আছে। তাহলে গ নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে, খুব সহজ ভাবে খেয়াল করি। দেখো এখানে বলা হয়েছে 6573 ভাগ 100 সমান সমান কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? আমি ভালোভাবে বুঝি কি বলছে, ভাগশেষ কত হবে। দেখো মনে রাখবা, যদি এরকম 100, 1000 এইসব সংখ্যা দিয়ে ভাগ করতে বলে, আমি তোমাদের একটা মজার ট্রিক শিখিয়ে দিচ্ছি। এটা তোমরা মুখে মুখে কিভাবে উত্তরটা বের করবে। খেয়াল করে, যে কয়টা শূন্য থাকবে, কি বলছি, একের পরে যে কয়টা শূন্য থাকবে মনে মনে সেই কয়টা শূন্য বাদ দিয়ে দিবা। সেই কয়টা শূন্য কি করব? আমরা মনে মনে বাদ দিয়ে দিব, মানে মন দিচ্ছে আমরা দাগ দিয়ে দিব। আর বাকিটুকুকে আমরা গোল্লা দিব। ঠিক আছে? কি বলছি আবারও বলি, যে কয়টা শূন্য থাকবে, একের পরে যে কয়টা শূন্য থাকবে মনে মনে সেই কয়টা সংখ্যা আমার নিচে আমরা দাগ দিব, আর বাকি যে সংখ্যাটুকু থাকবে সেইটুকু আমরা কি করব? গোল্লা দিব। ওই গোল্লা দেওয়া অংশটুকুকে আমরা বলবো ভাগফল, আর এই দাগ দেওয়া অংশটুকুকে বলবো কি আমরা ভাগশেষ। তার মানে ভাগশেষ হিসেবে কত বসতে পারে? এখানে 73 বসতে পারে। এরপরে খেয়াল করে দেখো, বলা হয়েছে যে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে? ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা। ভাজ্য এবং ভাজক আমাকে সমান হতে বলা হয়েছে, তাহলে আমি এটা ভাগ লিখি। খেয়াল করি, মনে করো এখানে 6 দিলাম, দিয়ে এখানে ভাগ দিলাম, এখানে দিলাম হচ্ছে 6 সমান সমান। দেখো খেয়াল করি, আমাকে বলা হয়েছে ভাজ্য, তার মানে যে সংখ্যাকে ভাগ করতেছে সেটা ভাজ্য, আর ভাজক বলা হয়েছে যে সংখ্যা দিয়ে ভাগ করতেছে সেটা। এখন এই দুইটা যদি আমাদের একই হয়, তাহলে ভাগফল কি হবে? দেখো এই দুটো যদি ভাগ করি কত হয়? উত্তর হবে 1। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ভাজ্য আর ভাজক যদি একই রকম হয়, ভাগ করার ক্ষেত্রে আমাদের উত্তর হবে কত? 1। এবার খেয়াল করি, আমাকে এখানে খালি ঘরের সংখ্যাটা বসাতে হবে। দেখো দেখো, খালি ঘরের সংখ্যাটা হচ্ছে ভাজক, খালি ঘরের সংখ্যাটা কি? ভাজক। আর ভাজক নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করা, ভাজ্যকে কি করা? ভাগফল দিয়ে ভাগ করা। তাহলে আমরা এটা ভাগ করি 25 দিয়ে, 625 কে আমরা কি করে ভাগ করে ফেলি। খেয়াল করে সবাই, তাহলে 25 দুগুণে হচ্ছে 50, বিয়োগ করলে থাকে হচ্ছে 12, আর এখানে আমরা 5, তার মানে 5 25 হচ্ছে 125। তার মানে উত্তর কত আমাদের? 25। উত্তর কত আমাদের? 25। তার মানে এখানে খালি ঘরে বসবে কত আমাদের? নিঃসন্দেহে বলতে পারি 25 বসবে। এখন খেয়াল করি 25 এখানে কোথায় রয়েছে? দেখো 25 এখানে ঘ নম্বরে রয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার খেয়াল করি, দেখো এখানে বলা হয়েছে যে 5 দাগে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়। দেখো নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ থাকবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে শূন্য হবে। কি হবে? শূন্য হবে। তো দেখো এটা খেয়াল করি, শূন্য। এখন খেয়াল করি, দেখো ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত? ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমাকে বলা হয়েছে ভাগফল 5, আবার ভাজকটা কি বলা হয়েছে? ভাগফলের 5 গুণ। তার মানে কি 5 গুণ 5 সমান সমান কত? 25। এইটুকু কি বুঝতে পারছি সবাই? আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো এটা হচ্ছে কি পেলাম? এটা হচ্ছে আমাদের ভাজক। কি পেলাম? ভাজক। আর এটা কি পেলাম? এটা হচ্ছে আমরা ভাগফল পেলাম। তাহলে এখন খেয়াল করো, ভাজক এবং ভাগফল যদি থাকে, আমাদের ভাজ্য নির্ণয় করতে হবে কি করে? এই দুইটা জাস্ট গুণ করে দিতে হবে। কি করতে হবে? এই দুইটা জাস্ট গুণ করে দিতে হবে। তাহলে 5 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের উত্তর হবে 125। কত হবে? 125।
এরপরে আসে খেয়াল করি, বলা হয় যে 340 কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। তো আমরা ডিরেক্টলি 340 কে আমরা 17 দিয়ে ভাগ করে দেখব। তাহলে 17 দিয়ে আমরা ডিরেক্টলি 340 কে ভাগ করে দেখব। 340, দেখো 17 দুগুণ 34, 17 দুগুণ কত? 34, নিয়মের শূন্য বসে গেল এখানে পাশে। তার মানে আমরা বলতে পারি 20 হবে। কত হবে? 20 বা 20, যে যে নামে চিনি। 20 বা 20 কোথায় আছে? এই যে এখানে আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এবার দেখো বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো আমাকে উত্তর দিতে হবে। বলা হয়েছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য নির্ণয়ের সূত্র কি? তাহলে ভাগশেষ যদি না থাকে তাহলে আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, খেয়াল করো। ভাগশেষ যদি না থাকে তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য সমান সমান তখন হচ্ছে ভাগফল গুণ ভাজক, সরি এখানে ক হবে, ভাজক। ঠিক আছে, তাহলে কি বললাম? ভাগফল গুণ ভাজক। আবার যদি কেউ ভাজক গুণ ভাগফল লেখো সেটাও কিন্তু সঠিক। এবার আছে এখানে বলা হয়েছে 240 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হবে 12। তাহলে ডিরেক্টলি আমরা 240 কে 12 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখন ডিরেক্টলি ভাগ করবে, খেয়াল করো, 12 আর এখানে কত আছে? 240, 240। এখন খেয়াল করি 12 দুগুণ কত? 24, 12 দুগুণ কত হয় আমাদের? 24 হয়। এই যে 24 বসাই দিলাম, এখানে বিয়োগ করে থাকে শূন্য, আবার নিচে দিলাম শূন্য, আর এখানে দিলাম শূন্য। তার মানে বলতে পারি যে এখানে লিখবো, শেষে লিখবো কি, যে 240 কে 20 সংখ্যা দিয়ে বা 20 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 12। কি বললাম? শেষে লিখবো কি, 20 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত? 12। আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিলাম। এখন খেয়াল করি, এরপরে দেখো বলা হয়েছে যে 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। দেখো তাহলে আমরা বলতে পারি যে 25 টাকায় পাওয়া যায় একটি রং পেন্সিল, তাহলে 500 টাকায় কতটি রং পেন্সিল পাওয়া যাবে এটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো যদি এটা বের করতে হয় তাহলে কি করবো? এটা ডিরেক্টলি আমরা কি করবো? ভাগ করবো। তার মানে 25 দিয়ে 500 কে ভাগ করবো। 25 ভাগ আমাদের কত এখানে? 500। তাহলে দেখো 2 বার গুণ করলে আমাদের কত হয়? 50 হয়। নিচে শূন্য নামলো, এখানে একটা শূন্য দিব, এখানে একটা শূন্য দিব। তার মানে বলতে পারি আমরা 25 টাকা দিয়ে আমরা 20টা পেন্সিল, রং পেন্সিল কিনতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি, খেয়াল করো সবাই, দেখো এরপরে বলা হয়েছে একটি বাক্সে 20টি পুশ পিন থাকলে 400টি পুষ্পিনের জন্য কতটি বাক্স লাগবে? তাহলে খেয়াল করি, লিখবো যে 20টির জন্য কি লিখবো? 20টির জন্য একটি পুষ্পিন লাগে, আর তারপরে 400টির জন্য পুষ্পিন লাগে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, প্রত্যেকটা যে অঙ্ক আমি এতক্ষণ করালাম প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিয়েছি। দেখো একবার লিখে পাশাপাশি করে দিয়েছি। তাহলে খেয়াল করো সবাই, ক নম্বরে কিন্তু যা আছে তাই, এখানে আর কিছু করা নাই। খ নম্বরে মানে 2 নম্বরে যেটা রয়েছে, 2 নম্বরে দেখো দিয়েছি যে 240 কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে। তারপর আমি ডিরেক্টলি ভাগ করে দিয়েছি, উত্তর যেটা হয়েছে সেটা আমি লিখছি, সংখ্যাটি কত? 20। এবার ঠিক একইভাবে 3 নম্বরে করে ফেলি। তো খেয়াল করো, আমরা 3 দাগটাও করে দিয়েছি। দেখো খেয়াল করে এখানে লিখেছি যে 25 টাকায় হয় একটি রং পেন্সিল, এরপরে 500 টাকায় হয় লিখে আমরা ভাগ করে দিয়েছি। ভাগ করার সময় খেয়াল করো এখানে যে প্রথম 2 দিয়ে গুণ করছি, 50 মিলে গেছে, পরে শূন্য নামাইছি। নামানোর পরে দেখো উপরে থেকে কোনো সংখ্যা নামানোর পরে যদি ভাগ করা না যায় তাহলে আমাদের শূন্য দিয়ে বিয়োগ করে জাস্ট বসাই দিতে হয়। আমরা কিন্তু সেটাই করছি। তার মানে উত্তর হয়েছে 20টি রং পেন্সিল। এবার একইভাবে আমরা পরেরটা করে ফেলি, 4 নম্বর দাগ। তাহলে খেয়াল করে দেখো এখানে 4 নম্বরে লিখছে যে 20টি পুশপিন থাকে বা 20টি পুশপিনের জন্য প্রয়োজন একটি বাক্স আর 400টির জন্য। তাহলে আমরা কি করব? এটাকে ডিরেক্টলি আমরা কি করব? ভাগ করব। তো ভাগ করে চলো সবাই খেয়াল করি। দেখো 2 দিয়ে যদি ভাগ করি বা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 20 আর 2 গুণ করলে হয় 40, বিয়োগ করলে থাকে না কিছুই, পরের সংখ্যাটা নাম শূন্য, ভাগ করা যাচ্ছে না যার কারণে দিলাম শূন্য, এখানে দিলাম শূন্য। তার মানে বলতে পারি 20টা বাক্স। কয়টি বাক্স? 20টা বাক্স। তার মানে 20টা বাক্সর কিন্তু প্রয়োজন। আমরা কিন্তু 4 নাম্বারটাও কিন্তু করে ফেললাম। ঠিক আছে, এবার খেয়াল করি আমাকে সর্বশেষ যেটা বলা হয়েছে যে এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? আগে ভালোভাবে বুঝি। এক হালি ডিমের দাম 40 টাকা, আমাকে 9টি ডিমের দাম বের করতে হবে। তাহলে এটাও ঠিক একইভাবে আমাদের করতে হবে। প্রথম লিখতে হবে যে এক হালি সমান কতটি। তাহলে এখানে লিখবো যে আমরা জানি, কি লিখবো? আমরা জানি এক হালি, কি লিখবো? এক হালি সমান কতটি? 4টি।
ঠিক আছে, এবার লিখবো যে 4টি ডিমের দাম কত টাকা? 40 টাকা। কত টাকা? 40 টাকা। তাহলে লিখবো যে দেখো খেয়াল করে 4টি ডিমের দাম 40 টাকা। এবার খেয়াল করি এখান থেকে আমরা প্রথমে একটি ডিমের দাম বের করব। কি বের করব? আমরা প্রথমে এখান থেকে একটি ডিমের দাম আমরা বের করে ফেলবো। তাহলে একটি ডিমের দাম, তাহলে একটি ডিমের দাম কত হবে? এই যে 40 কে আমরা 4 দিয়ে ভাগ করলে যে টাকাটা পাবো সেটা। তো 40 কে 4 দিয়ে ভাগ করে তোমরা সবাই রাফে ভাগ করে দেখবা 10 টাকা। কত টাকা? 10 টাকা। এখন খেয়াল করো এটা কিন্তু আমরা একটি ডিমের দাম পেলাম, আমাদের বের করতে হবে 9টি ডিমের দাম। কয়টি ডিমের দাম বের করতে হবে? 9টি। তাহলে অতএব 9টি ডিমের দাম। এখন দেখো 9টি ডিমের দাম বের করতে হলে আমাকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই যে 9 গুণ করলাম, তার মানে কত হবে? 90 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজভাবে আমরা এই অঙ্কটা করে ফেললাম কিন্তু, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের এই পর্বে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমাদের আজকের এই পর্বটা সাজিয়েছিলাম শুধুমাত্র 65 পৃষ্ঠা পর্যন্ত। আর আবারও বলি আমাদের আবারও ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে জীবনযাপন করো। ভোটের মাঝে সবাই নিজেকে সেভ রাখো। ধন্যবাদ সবাইকে।